অস্তিত্ব সংকটে খুলনার ২২ নদী। নৌরুট কমায় বাড়ছে পণ্য পরিবহন খরচ। ব্যাহত নদী নির্ভর অর্থনীতি, খননসহ পানি প্রবাহ নিশ্চিতের পরামর্শ। ৮ বছর পর সচল গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের ৩ নম্বর পাম্প। সুবিধা পাবেন ৪ জেলার কৃষক। নির্দিষ্ট সময়ের মধ্যেই পানি সরবরাহের আশ্বাস। জ্যৈষ্ঠের প্রথম দিন সাতক্ষীরার হিমসাগর নামানো শুরু। আগেভাগে পেকে যাওয়ায় ৫ দিন আগেই বাজারজাত করা হচ্ছে আম। দাম নিয়ে বাগান মালিকদের অসন্তোষ। এবং কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত যশোরের খামারিরা। লালন পালন খরচ বাড়ায় বন্ধ হয়ে গেছে অনেক খামার। স্থানীয় পর্যায়ে ঘাটতি হবে না বলছে প্রাণী সম্পদ বিভাগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ। সঙ্গে আছে আমি ইয়াসমিন অনন্যা। হারিয়ে অস্তিত্ব সংকটে খুলনা অঞ্চলের অন্তত ২২ নদী। এর প্রভাবে গত এক দশকে এ অঞ্চলে নৌ রুট কমেছে ১৫টিরও বেশি। এতে নৌপথে প্রতিনিয়ত কমছে পণ্য পরিবহন, বাড়ছে খরচ। ফলে মুখ থুবড়ে পড়েছে নদী নির্ভর অর্থনীতি। পরিকল্পিত উদ্যোগে নদী খনন সহ উজান থেকে পানি প্রবাহের জন্য ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার বটিয়াঘাটা উপজেলার শোলমারী নদী চর পড়ে এখন মৃতপ্রায়। অথচ বছর ৫ আগেও এই নদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে বড় নৌযানে পাট, সার, সবজি সহ বিভিন্ন পণ্য পরিবহন হতো। এই নদীতে ১১০ হাত পর্যন্ত পানি ছিল। পানি উৎপাদন করে নদীটা শেষ করে ধ্বংসের পথে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার তথ্য বলছে বিভাগের অন্তত ২২ নদী অস্তিত্ব সংকটে। দ্রুত সময়ের ভিতর এগুলোকে সুন্দরভাবে ড্রেজিং করে আমাদের ব্যবসার উপযোগী করা। বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলের নদীকেন্দ্রিক অর্থনীতি বাঁচাতে পরিকল্পিত উদ্যোগে ড্রেজিং এর পাশাপাশি উজান থেকে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে। গঙ্গাতে আমরা এখনো যতটুকু পানি পাই ৩৫,০০০ কিউসেক পাই, তার থেকে ১০ থেকে ১৫,০০০ কিউসেক খুলনা অঞ্চল, যশোর অঞ্চলকে দিলে এখানকার নদীগুলো আবার জীবিত হয়ে উঠতে পারে। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে নদীবন্দরগুলোর উন্নয়ন ও মৃত নদী বাঁচাতে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের প্রকল্প নেওয়া হচ্ছে। নৌরুটের এসব নানা সমস্যায় বাধ্য হয়ে এই অঞ্চলের ব্যবসায়ীরা সড়ক পথে পণ্য পরিবহনে ঝুঁকছেন, যেখানে খরচ ৩ গুণেরও বেশি, আর যার প্রভাব পড়ছে পণ্যের মূল্যেও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা বিআইডব্লিউটিএ এর উপপরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। একসময় খুলনা অঞ্চলে পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম ছিল নৌরুট, তবে গত এক দশকে সেই সমস্ত নৌরুট কিন্তু ধীরে ধীরে কমে এসেছে এবং এই সব এলাকায় যারা নৌবন্দর ব্যবহারকারী রয়েছেন তারা বলছেন যে পণ্য পরিবহন, জাহাজের যেটি পণ্য পরিবহন সেটি আসলে অনেকটা কমে এসেছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে নদী মরে যাওয়াটা আসলে অন্যতম কারণ। এসব বিষয়ে আসলে কি ভাবছে বিআইডব্লিউটিএ খুলনা, আমরা কথা বলবো বিআইডব্লিউটিএ খুলনার উপপরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজের সঙ্গে। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাচ্ছি যে যেটা আসলে ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে খুলনা, নোয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় নৌ পরিবহন, নৌ রুটে পণ্য পরিবহন অনেকটা কমে এসেছে। এটির কারণ আসলে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। বাংলাদেশের দক্ষিণ এবং এই ইভেন উত্তরাঞ্চলের পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম খুলনা এবং নোয়াপাড়া নদী বন্দর। কিন্তু এই বৈশ্বিক অর্থনীতির একটা প্রভাবের কারণে কিছুটা তো কমছেই। তারপরে আমাদের নদীতে যে নাব্যতা সংকট, এটাও একটা কারণ। তবে পণ্য পরিবহন মূলত খুলনা এবং নওপাড়ায় হয়ে থাকে। এই দুইটা বন্দরের মাধ্যমে এই অঞ্চলে পণ্য পরিবহন হয়। সেক্ষেত্রে খুলনা এবং নওপাড়া অঞ্চলের যে নদীগুলোতে যে নাব্যতা সংকট, সেই সংকট নিরসনে অলরেডি বিআইডব্লিউটিএ ড্রেজিং কাজ শুরু করেছে এবং বৃহৎ আকারে ড্রেজিং কাজ শুরু করার জন্য বড় ধরনের প্রকল্প অলরেডি হাতে নেওয়া হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে ৪৫৪ কোটি টাকা ব্যয় নওপাড়া নদী বন্দরের উন্নয়নের জন্য একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে। আর শুধু ড্রেজিং নয়, এখানে পণ্য পরিবহন ওঠানামার সুবিধার্থে জেটি, ট্রানজিট শেড নির্মাণ, তারপর গোডাউন নির্মাণ এবং আনুষঙ্গিক অন্যান্য যে সমস্ত সুবিধাদি নির্মাণ করা প্রয়োজন নৌপথে পণ্য পরিবহনে, সেগুলো
করার জন্য যথেষ্ট চেষ্টা। আপনি বলছেন যে আপনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা বলছে এর আগেও আমরা প্রকল্প হাতে নিতে দেখেছি, কিন্তু সেটা আসলে বাস্তবায়ন হয় না। আবার বেশ কিছু নদী মরে যাওয়ার কারণে অনেক অঞ্চল থেকে আসলে নৌ রুট কমে গিয়েছে। সেসব নদীকে আসলে বাঁচিয়ে তোলার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, যে সমস্ত নৌ রুটগুলো অলরেডি পরিত্যক্ত হয়ে গেছে এবং নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত নৌ রুটগুলো পুনরায় সচল করার জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে এবং এই সমস্ত নৌপথগুলো বিআরডব্লিউটিএ তথা সরকারের তত্ত্বাবধানে আবার পুনরায় সচল করা হবে ইনশাল্লাহ। এখন আসলে যে সমস্ত পথে নৌরুট চলে পণ্য পরিবহন হয়, এটি আসলে বাড়বে কিনা? আপনারা কি মনে করছেন যে এই ড্রেজিং বা অন্যান্য প্রকল্প যেটা হচ্ছে সেটি হলে আসলে বাড়বে কিনা? অবশ্যই ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনলে এবং পণ্য ওঠানামার সুবিধা দিয়ে যদি নির্মাণ করা হয় নদী তীরে, তাহলে তো অবশ্যই পণ্য পরিবহন বেড়ে যাবে। আর আরও কিছুটা অসুবিধা হয়েছে বৈশ্বিক অর্থনীতির প্রভাবের কারণে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যশস্য মূলত ইউক্রেন থেকে আসতো, সেটা কিন্তু অনেকটা কমে গেছে পণ্য পরিবহন। তো এই যুদ্ধের কারণে কিছুটা প্রভাব পড়ছে, তারপর সেটাও কাটিয়ে ওঠা সম্ভব হবে আশা করা যায়। ব্যবসায়ীদের একটা অভিযোগ আছে যে তারা আসলে বারবার আপনাদের কাছে আসেন এবং তাদের যে সমস্যাগুলো সেগুলো আসলে বলেন, কিন্তু সেভাবে আসলে সমাধান পান না। তাদের এই অভিযোগের বিষয়ে আপনাদের কি বলার আছে? না, আসলে ব্যবসায়ীরা যে সমস্ত অভিযোগ করেন, আপনি যেগুলো বলছেন যে নাব্যতা সংকট এবং মালামাল ওঠানোর সুবিধা যে অবকাঠামোগত যে উন্নয়নগুলো করা দরকার, এই সমস্ত কিছুটা মানে কমতি আছে, সেইটা কাটিয়ে ওঠার লক্ষ্যে কিন্তু বিআরডব্লিউটিএ প্রতিনিয়ত কাজ করে চলেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে শুনছিলাম যে সমস্ত সীমাবদ্ধতার কথা ব্যবসায়ীরা এখানকার অভিযোগ করছেন। বিআইডব্লিউটিএ বলছে যে তারা কিন্তু নানা প্রকল্প গ্রহণ করেছে, এসব প্রকল্পে ড্রেজিং সহ আরো অন্যান্য উন্নয়ন প্রকল্প হবে এবং তারা প্রত্যাশা করছেন এসব প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চলে নদীকেন্দ্রিক অর্থনীতি আবারও সচল হয়ে উঠবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নদীকেন্দ্রিক অর্থনীতিতে যে বাজে অবস্থা তার আলোচনা সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার বিআইডব্লিউটিএ ঘাট থেকে। প্রায় 1 বছর ধরে ওষুধ সংকটে ভুগছে খুলনার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। সেবা নেওয়া সবার সরকারিভাবে ওষুধ প্রাপ্তির কথা থাকলেও সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন তারা। এতে দরিদ্র ও অসহায় মানুষ আর্থিকভাবেও সমস্যায় পড়েছেন। চিকিৎসকরা বলছেন ইনডোরের পাশাপাশি আউটডোরের ওষুধও শেষের দিকে, তবে শিগগিরই সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। শুধু ওষুধ সংকট নয়, এই স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত উন্নয়ন ও আউটসোর্সিং খাতে কাজ করা নার্সসহ 7 জনের বেতন মিলছে না গেল 11 মাস থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ঝিনাইদহের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত ফ্যান। ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থীরা, শুধু মর্নিং শিফট চালু রাখার দাবি। 8 বছর পর চালু হলো গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের 3 নম্বর পাম্প। এর মাধ্যমে চাহিদা মোতাবেক সেচ সুবিধা দেওয়া সম্ভব হবে বলছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে পানি পৌঁছে দেওয়া হবে ফসলি মাঠে। এতে আর সেচ সংকট হবে না। বাবুল হোসেনের ছবিতে এস.এম. রাশেদের রিপোর্ট। 1954 সালে প্রায় 4 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দিতে চালু হয় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। গত 8 বছর আগে বন্ধ হয়ে যায় প্রকল্পের 3 নম্বর পাম্প। এরপর থেকে সৃষ্টি হয় সেচের পানির সংকট। বিপাকে পড়েন কৃষক। গত 2 বছর আগে পাম্পটি মেরামতের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড ও জাপানের ইবারা কর্পোরেশন। সংস্কার শেষে 14 মে আবারও চালু করা হয় পাম্পটি। তবে এই পাম্পের পানি প্রকল্প এলাকায় যেতে সময় লাগবে 3 দিন। এর মাধ্যমে জিকে প্রকল্পের সেচ সংকট অনেকাংশে কমবে বলে মনে করেন কৃষক। এখন 3 মাস পাই এবার হচ্ছে বছরে, কিন্তু 6 মাস পানি পরে আমাদের সুবিধা হয়। বিভিন্ন ধরনের ক্ষেত খামার হয়, পানির অভাব হয়, কিন্তু আমরা সবসময় পানি পাই না। সরকারের কাছে দাবি যে নিয়মিত পানিটা যেন দেওয়া হয়, তাহলে আমরা উপকৃত হব। এখন থেকে কৃষকের চাহিদা অনুযায়ী সেচের পানি সরবরাহ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। এই পাম্পটি চালুর ফলে আমাদের যে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের যারা কৃষক রয়েছেন তারা এখন নিরবিচ্ছিন্নভাবে পানির সরবরাহ পাবেন এবং ভবিষ্যতে আমরা এই পাম্পের মাধ্যমে আমরা ইরিগেশন অব্যাহত রাখতে পারব। কর্তৃপক্ষের তথ্য মতে জিকে সেচ প্রকল্পের 3 নম্বর পাম্পটির সংস্কার ব্যয় হয় 12 কোটি টাকা।
কাসেম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। হিমসাগর বাজারজাত করার কথা ছিল ২০ মে, তবে দ্রুত পেকে যাওয়ায় ৫ দিন এগিয়ে আনা হয়। সকাল থেকে জেলার পাইকারি ফলের বাজারে সরবরাহ করা হচ্ছে ফলটি। প্রতিমন আম বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়। তবে দাম নিয়ে সন্তুষ্ট নন বাগান মালিকরা। একসঙ্গে অনেক জাতের আম বাজারজাত করায় দাম কমেছে বলছেন আড়তদাররা। অনেকে আবার ঝড়ের আশঙ্কায় আগেভাগে নামাচ্ছেন আম। প্রশাসনের তরফ থেকে আমাদের একটা ক্যালেন্ডার ছিল ২০ তারিখে, সেই ২০ তারিখে জেনে বাংলাদেশের কোনো কাস্টমার এখন সাতক্ষীরায় আসি নাই, কিন্তু পরবর্তীতে আজ থেকে আবার আমের ডেট দেওয়ায় আমরা ব্যাপারীরা সবাই কৃষকেরা আম ভেঙেছে, কিন্তু কোনো ব্যাপারই নাই। চতুর্দিকে আম একসঙ্গে উঠেছে বলে এই জন্য দেখা যাচ্ছে আমের দাম কম। গাছতলার থেকে আমরা হিমসাগর কেনার জন্য আসছি। আম খুব সুন্দর, সুস্বাদু, মিষ্টি এবং গাছ। পশু প্রস্তুতে ব্যস্ত যশোরের খামারিরা, তবে এবার খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এ কারণে বন্ধ হয়ে গেছে অনেক খামার। গত বছরের চেয়ে এবছর পশুর সংখ্যা কমেছে অন্তত ১৩,০০০। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে কোরবানির পশুর সংখ্যা কমলেও স্থানীয় চাহিদা পূরণ হবে। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ১ মাসেরও কম সময় আছে ঈদুল আজহার। ২ সপ্তাহ পর শুরু হবে কোরবানির পশুর হাট। বর্তমানে পশুগুলো হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে যশোরে দিন দিন কমছে গবাদি পশুর খামারের সংখ্যা। খামারিরা বলছেন লালন পালনে খরচ বেড়েছে অনেক। বর্তমানে বাজার মূল্যে পশু বিক্রি করলে তেমন লাভ হচ্ছে না। এই কারণে অনেকে খামার করা ছেড়ে দিয়েছেন। এমনকি আগামী ঈদুল আজহায় পশুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আশঙ্কায় তারা। খাদ্য খাবারের এত দাম, মানুষ গরু পোষার কোনো নেই। সব গরু পুষলে সবার লস। এখন বর্তমান সময় পশুপালন করা খুবই একটা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ ব্যবসা হয়ে গেছে। এবছরে সবচেয়ে বেশি যেটা সমস্যা ফেস করেছি সেটা হলো খাদ্যদ্রব্যের দাম তো ঊর্ধ্বগতি, এর থেকেও বেশি সমস্যা হয়েছে বিচালিতে। প্রাণী সম্পদ বিভাগ বলছে কোরবানির পশুর হাটের জন্য গত বছরের তুলনায় এবছর অন্তত ১৩,০০০ পশু কম প্রস্তুত করা হচ্ছে। তবে বর্তমানে যে পরিমাণ লালন পালন হচ্ছে তাতে স্থানীয় চাহিদা মিটবে। খামারের সংখ্যা হয়তো কিছুটা কমে যেতে পারে, কিন্তু এখানে আমাদের প্রত্যেকবারই উদ্বৃত্ত থাকে। একবারও আমরা প্রত্যাশা করছি প্রায় ১৮,০০০-এর প্লাস আমাদের এখানে ছাগল এবং গরু দিয়ে উদ্বৃত্ত থাকবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির জন্য যশোরে প্রায় ৯৬,০০০ পশুর চাহিদা রয়েছে। তার বিপরীতে প্রস্তুত করা হচ্ছে ১,১৪,৫৭৪টি পশু। গত বছর এই সংখ্যা ছিল ১,২৬,৮৫১টি। সময় সংবাদ, যশোর। তীব্র গরমে অতিষ্ঠ ঝিনাইদহের জনজীবন। এর মধ্যে বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত ফ্যান। এতে ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থীরা। গত কয়েকদিনে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে বলে জানান শিক্ষকরা। শিগগিরই ফ্যানের ব্যবস্থার পাশাপাশি মর্নিং শিফট চালু রাখার দাবি সংশ্লিষ্টদের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণীকক্ষে নেই পর্যাপ্ত ফ্যান। গরমে বেহাল দশা কোমলমতিদের। গত কয়েকদিন ধরে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত ফ্যান না থাকায় ভোগান্তিতে পড়েছে শিক্ষক শিক্ষার্থীরা। গরমের কারণে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে বলে জানান শিক্ষকরা। শিগগিরই ফ্যানের ব্যবস্থার পাশাপাশি মর্নিং শিফট চালু করার দাবি সংশ্লিষ্টদের। আমাদের খুবই কষ্ট হয় আর গা খুব ঘামে। বাড়ি যাতে গরম লাগে, কেনে বসে থাকলে গা ঘেমে যায়, কারেন্ট চলে যায়, ফ্যান নষ্ট হয়ে গেছে। অনেক সময় বমি করছে, আমাদের অনেক সমস্যা হচ্ছে। বিমটি ভেঙে গেছে, আসলে এর মেরামত করা সম্ভব না। কি হয়েছে, বাচ্চা অসুস্থ, জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, এরকম। বাজেট সংকটের কারণে বৈদ্যুতিক ফ্যান কম। দুপুরের সময় যদি আমাদের স্কুল শেষ করে দেওয়া যায় তাহলে বাচ্চাদের অনেক ছেলে মেয়েদের অনেক সুবিধা হয়। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এই বেল্টের জন্য আলাদা কোনো টাইম শিডিউল করতে পারেন কিনা সেটা আমরা অনুরোধ করব। যদি হয় সেটি হলে আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য খুব ভালো হবে। পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই, সেগুলোতে আমাদের স্লিপ ফান্ডের যে বরাদ্দ আছে সেখান থেকে যতটা সম্ভব আমরা এটা মেকআপ করার চেষ্টা করব। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে ঝিনাইদহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৯০৭টি আর শিক্ষার্থীর সংখ্যা ১,৬৭,৪০১ জন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। পৌরসভার পাইপলাইন থেকে যে পানি মিলছে তা অতিরিক্ত আয়রন ও দুর্গন্ধযুক্ত।
এ কারণে অতিরিক্ত খরচ করে নলকূপ স্থাপন করতে হচ্ছে। অথচ 2019 সালে একটি পরিশোধনাগার নির্মাণ হলেও তা চালু হয়নি। এজন্য পৌরসভা কর্তৃপক্ষকে দুষছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। তবে শিগগিরই নতুন পানি পরিশোধনাগারটি সংস্কার করে চালুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বেনিয়ামিনের রিপোর্ট। পৌরসভার সংযোগ লাইনে নেই পানি, বাধ্য হয়ে নলকূপ স্থাপন করে পানি উত্তোলন করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। মেহেরপুর পৌরসভায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বাসিন্দারা পানির বিল পরিশোধ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এলাকাবাসী বলছেন, পৌরসভার পাইপলাইন থেকে যে পানি মিলছে তা অতিরিক্ত আয়রন ও দুর্গন্ধযুক্ত। এ কারণে অতিরিক্ত খরচ করে নলকূপ স্থাপন করতে হচ্ছে। লাইনে পানি আমরা পাচ্ছি না, লাল আয়রনে কল জাম হয়ে যাচ্ছে। যেহেতু পানি পাচ্ছি না সেহেতু আমাদের মোটর নিতে বাধ্য হয়েছি আর কি। তারা লাইন কর্তনও করেনি, কোনো বিকল্প ব্যবস্থাও করেনি। চালু হলে আমাদের স্থানীয় মানুষ কিছু কর্মসংস্থান বাড়বে। আমরা চাই যে জিনিসটা আর হোক, রানিং হোক। এদিকে পানি সংকট নিরসনে 2019 সালে 9 কোটি টাকা ব্যয়ে একটি পরিশোধনাগার নির্মাণ হলেও তা চালু হয়নি। দিনের পর দিন পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এজন্য পৌরসভা কর্তৃপক্ষকে দুষছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। পরিপূর্ণভাবে সার্ভেটা করা উচিত ছিল। পরিপূর্ণভাবে হয়ে থাকে তো ভালো, যদি না হয়ে থাকে তাহলে সম্পূরক হয়তো কিছু কাজ করতে হবে। দীর্ঘদিন ব্যবহার কারণে যদি লিকেজ হয়ে থাকে তাদেরকে সারাতে হবে। তবে শিগগিরই নতুন পানি পরিশোধনাগারটি সংস্কার করে চালুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিভিন্নভাবে প্রজেক্ট অফিসে বা ডিপিএস এর হেড অফিসে যোগাযোগ করে বিভিন্ন মাধ্যমে রিজেনারেশন করে এটাকে আমরা সচল রাখার চেষ্টা করছি। পানি সংকট নিরসনে কারিগরি ব্যক্তিসমূহ যে পরামর্শ দিয়ে থাকবেন সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই জানার প্রেক্ষিতে এই পৌরসভার যে পানির কিছুটা সংকট রয়েছে সে সমস্ত পানির সংকট নিরসনে কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। মেহেরপুর পৌরসভায় প্রতিদিন পানির চাহিদা 12,000 ঘনমিটার থাকলেও সরবরাহ করা হচ্ছে 5,000 ঘনমিটার। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। সময় আরেকবার। চুয়াডাঙ্গায় শহর ও জাতীয় আঞ্চলিক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ 3 চাকার যান। যত্রতত্র যাত্রী তোলায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী বলছেন, অনভিজ্ঞ চালকের জন্য প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বেসরকারি সংস্থায় নিরাপদ সড়ক চাই এর তথ্য মতে 2024 সালে চুয়াডাঙ্গায় 173টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 97 জন, যার মধ্যে বেশিরভাগই এসব অবৈধ যানের কারণে। জাতীয় মহাসড়কে এসব যান চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউ। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নাব্য হারিয়ে অস্তিত্ব সংকটে খুলনার 22 নদী। নৌরুট কমায় বাড়ছে পণ্য পরিবহন খরচ। ব্যাহত নদী নির্ভর অর্থনীতি, খনন সহ পানি প্রবাহ নিশ্চিতের পরামর্শ। 8 বছর পর সচল গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের 3 নম্বর পাম্প। সুবিধা পাবেন 4 জেলার কৃষক। নির্দিষ্ট সময়ের মধ্যে পানি সরবরাহের আশ্বাস। এবং জ্যৈষ্ঠের প্রথম দিন সাতক্ষীরার হিমসাগর নামানো শুরু। আগেভাগে পেকে যাওয়ায় 5 দিন আগেই বাজারজাত করা হচ্ছে আম। দাম নিয়ে বাগান মালিকদের অসন্তোষ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।